চোখের সেই ক্ষণিক মিলন যেন সময়কে স্থির করে দিল। তটনি দ্রুতই দৃষ্টি সরিয়ে নিলেও রিবাস যেন সেই চোখের গভীরে আটকে গেল। সেই চোখে ছিল শূন্যতার গভীর সুর, যেন সব কিছু হারানোর তীব্র যন্ত্রণা। শব্দহীনভাবে চিৎকার করে উঠছে, যেন জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না। সেই দৃষ্টির গভীরতা রিবাসের হৃদয়ে বেদনার এক নতুন ছাপ এঁকে দিল। কেবিনের স্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। রিবাস গভীর শ্বাস নিয়ে এই ভারী মুহূর্তকে ভাঙতে এক আভিজাত্যপূর্ণ কণ্ঠে বলল, চলো, বাড়ি যেতে হবে। তার কথায় তটানি অন্যমনস্ক হয়ে কিছুক্ষণ পর নিরাশ কণ্ঠে বলল, বাড়ি? আমার আবার বাড়ি আছে নাকি? আমার বাড়ি যেয়ে থাকবে। কি হন আপনি? আমার কি পরিচয় নিয়ে থাকবো আপনার বাসায়? তটেনির এমন কথায় রিবাসের মন আহত হলো। তটেনি কিভাবে এমন একটা কথা বলতে পারে? সে না হয় তটেনিকে পছন্দ করে, কিন্তু তটেনি তো তাকে বন্ধু তো ভাবতে পারে। সে আহত কণ্ঠে বলল, এই কয়দিন যা ভেবেছিলে তাই ভেবে থেকো। আমরা তো বন্ধু, তাই না? আর এক বন্ধু এক বন্ধুকে সাহায্য করতেই পারে। তটেনি তার এমন কথায় ওই একই নির্বিকার ভঙ্গিতে বলল, আমি এই কয়দিন কেন ছিলাম আপার সাথে তা আপনি নিজেও জানেন। তখন আর এখনকার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তখন আমি অসুস্থ ছিলাম আর আপনার সাহায্যেরও দরকার ছিল না, কিন্তু এখন আমি সুস্থ আর আপনারও সাহায্যের প্রয়োজন নেই। আর এক অবিবাহিত ছেলের বাসায় একা একটি মেয়ে থাকাটা কখনোই ভালো দেখায় না। কারণ মুখে যতই নিজেকে উপর উপর সামলিয়ে রাখি না কেন, মন, আবেগ, অনুভূতি এগুলোর উপর আমাদের হাত থাকে না। কখন কি ঘটে যায় তা নিজেও বুঝতে পারি না। হয়তো আমার কথা আপনার খারাপ লাগতে পারে, তবে এখানে আমার কিছুই করার নেই। এক নিঃশ্বাসে সে কথাগুলো বলেতেই থামল। শ্বাসকষ্টের সমস্যা থাকায় এতে তার একটু কষ্ট হলো বটে, কিন্তু তটেনির কথাগুলো শুনে রিবাসের কাছে তটেনিকে আসলেই একটা পাথর মনে হলো। তাকে সে কি করে বোঝাবে যে সে যেই কথা বলছে তা অলরেডি হয়ে গিয়েছে। সে তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সে তাকে পছন্দ করতে শুরু করেছে, হয়তো ভালোবাসতে শুরু করেছে। তটানিকে কি বলবে উমায়েরকে তালাক দিয়ে তাকে বিয়ে করে নিতে, কিন্তু কেন জানি তা আর মুখে বলার মতো সাহস করতে পারল না। আর একটু সময় যাক, তটানিও নিজেকে সামলে নিক, তখন নিরিবিলি বসে বললেই হবে। সে এসব নানা ধরনের ভাবনা চিন্তা থেকে বের হয়ে পড়ল। আচ্ছা, আমার সাথে থাকতে হবে না। আমার গ্রামের বাসায় চলো, ওখানে থেকো। পরে কোনো ব্যবস্থা করতে পারলে না হয় চলে যেও। তার এমন কথায় তটানি কিছুক্ষণ চুপ থাকল, কারণ এখন হুট করে কোথায় যাবে। আর সে বাইরে এখানে ওখানে ঘুরলে উমায় যে তাকে ধরে ফেলবে এটা সে নিশ্চিত। তাই এবার সে মাথা নেড়ে সম্মতি জানালো। এটা দেখে রিবাসের বুক থেকে একটা পাথর সরে গেল। রিবাস স্টিয়ারিং ঘুরিয়ে সাবলীল দক্ষতায় গাড়ি চালাচ্ছে। গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন আর চাকার রাস্তায় ছোঁয়া যেন চারিপাশে নিস্তব্ধতা ভেঙে প্রাণ দিচ্ছে। তার পাশে তটানি বসে আছে জানালার কাছে মুখ হেলিয়ে। জানালা দিয়ে ঢুকে আসা ঠান্ডা হাওয়া তার বাঁধা চুলের ভেতরে দিয়ে কিছু অবাধ্য চুল টেনে বের করেছে। সেগুলো এলোমেলোভাবে তার মুখের উপর নাচছে, কিন্তু তটানির মাঝে তা নিয়ে কোনো ভাবান্তর নেই। তার চোখ দুটি নির্বিকার কিন্তু গভীর। বাইরের দৃশ্যপট তার চেতনাকে আবিষ্ট করে রেখেছে। গাছপালা, রাস্তার মোড়, দূরে পাহাড়ের আভাস, সবকিছু যেন তার বিষণ্ণ হৃদয়ে এক নতুন গল্প বলে যাচ্ছে। আজ কতদিন পর বললে ভুল হবে, আজ কত মাস পেরিয়েছে তটানি এমনভাবে বাইরের প্রকৃতি দেখা হয়নি। হাওয়ার শীতল স্পর্শ, অশান্ত চুলের খেলা আর অগণিত চলমান দৃশ্য তার বিষণ্ণ মনে এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছে। যেন বাইরের এই অশান্ত পরিবেশের মাঝেই সে খুঁজে পাচ্ছে এক শান্ত অবকাশ, এক মুক্তির ছোঁয়া। গাড়ির মধ্যে নীরবতা ভেঙে রিবাস এক ঝলক তটানির দিকে তাকিয়ে আবার গাড়ি চালানোর দিকে মনোযোগ দিয়ে বলল, তোমাদের বিবাহিত সম্পর্কের কি পরিণতি করবে এই বিষয়ে কিছু ভেবেছো? তার এমন কথায় তটানির চোয়াল শক্ত হয়ে উঠল। সে এবার জানালার কাছ থেকে মুখ সরিয়ে তা কোনো দিকে না তাকিয়ে গাড়ির সিটে হেলান দিল। সোজা সামনে রাস্তার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, তালাক দিয়ে দিব তাকে। তটানির অকপটে বলা এমন কথায় রিবাস হয়তো আনন্দিত হলো, যা তার ঠোঁটের কোণে মৃদু হাসি স্পষ্ট। তবে সে তা তটানিকে বুঝতে দিল না। গম্ভীর মুখ করে বলল, তোমার সেদিনের কথাগুলো শুনে তো মনে হয় না যে সে তোমাকে এত সহজে মুক্তি দেবে। যদি তার কাছে আবার বন্দী হয়ে যাও তখন? তাহলে এবার তাকে ধ্বংস করে দিব, কারণ এবার আমার আর কোনো পিছুটা নেই। কোনো মানুষ যখন গাছ কেটে ফেলার জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, তখন কিছু অবশেষে সেই গাছটি মানুষটাকে ছায়া দেয়। ঠিক তেমনভাবে তুমি যার ক্ষতি করার জন্য সবসময় চেষ্টায় লিপ্ত থাকবে, একদিন হয়তো তুমি তার ছায়াতলে আশ্রয় নেবে। অসম্ভব, তাই জন্মে কখনোই সম্ভব নয়।
আর পরের জন্মও নেই যে তখন সম্ভব হওয়ার সম্ভাবনা আছে। রিবাস আর কিছু বলল না, কারণ সে তার উত্তর পেয়ে গিয়েছে। আর তটিনীর যে উমায়ের প্রতি কোনো অনুভূতি নেই এটাও স্পষ্ট হয়ে গেল এখন। সে পুনরায় গাড়ি চালানোতে মনোযোগ দিল, আর তটিনী মুক্তির হাওয়ায় নিতে ব্যস্ত হয়ে পড়ল। তার মুক্তির আনন্দ যেন বাতাসে মিশেছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই তার চোখে পড়ল সামনের গাড়ির উইন্ডো সিট মিররে। এক মুহূর্তের জন্য থমকে গেল। সেখানে দেখা গেল একটি কালো রঙের গাড়ি প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে আসছে। চোখে পড়া মাত্রই তার বুকের ধুকপুকানি বেড়ে গেল, যেন হৃৎপিণ্ড ভেঙে পড়বে। তটানি তৎক্ষণাৎ জানালার বাইরে তাকালো, কিন্তু সেই এক নজরেই তার গা শিরশিরিয়ে উঠল। তার চোখের সামনে সেই চেনা গাড়ি, যেটি একসময় তার স্বাধীনতার শত্রু ছিল। তার ভেতরটা শূন্য হয়ে গেল এবং মুহূর্তেই তার মনে পড়ে গেল বন্দিত্বের সেই বিভীষিকাময় দিনগুলো। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। রিবাস কিছু বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তটিনী ভাঙা গলায় চিৎকার করে উঠল, দ্রুত দ্রুত গাড়ি চালান, ওমায়ের আসছে। তটিনীর কণ্ঠে আতঙ্ক এমনভাবে ফুটে উঠল যে রিবাস কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। সময় যেন থমকে গেছে। তটিনীর মুখে তীব্র ভয়ের ছায়া স্পষ্ট, তার দৃষ্টিতে যেন অদৃশ্য এক বিপদের ছাপ। সামনে থেকে কালো গাড়িটি বুলেটের মতো ধেয়ে আসছে, যেন নিজের সাথে মৃত্যুর বার্তা বয়ে আনছে। রিবাস এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। তার মুখে দৃঢ়তার রেখা টান টান, কিন্তু তারও ভিতরটা কেঁপে উঠেছে। তটানির হাত পায়ে শীতল কাঁপুনি লেগে গেছে, মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে। তার মস্তিষ্কে বারবার ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠছে, তার ললাটে ঘামে ভিজে উঠছে। নিঃশ্বাস এতটাই দ্রুত যে মনে হচ্ছে যেন নিজেরাই শরীরকে প্রতারণা করে টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সেই মুহূর্তে ভয়াল পরিবেশের অবসান হলো না। হঠাৎ পেছন থেকে উমায়ের গাড়ি নিয়ে এসে তাদের পথ আটকালো। তার গাড়ির টায়ারের কর্কশ আওয়াজ সড়কের নিস্তব্ধতাকে চূর্ণ করল। রিবাস তড়িৎভাবে ব্রেক করলো, তাদের গাড়ির ঝাঁকি দিয়ে থেমে গেল। তটানি আরো শক্ত করে সিটের হাতল আঁকড়ে ধরল। চারপাশ যেন হিমশীতল শ্বাসরুদ্ধকর নীরবতায় ডুবে গেছে। উমায়ের চোখে অদ্ভুত নিষ্ঠুরতার ঝিলিক, তার উপস্থিতি যেন ভবিষ্যতের এক আমোঘ ইঙ্গিত। উমায়ের গাড়ি থামাতেই পরপর ৩-৪টা গাড়ি এসে তাদের ঘেরাও করে ফেলল। পাড়ের গাড়িগুলোর মধ্যে থেকে ল্যাথ এবং বডিগার্ডরা বেরিয়ে আসলো। উমায়ের তড়িৎ গতিতে তার গাড়ির ডোর খুলে বেরিয়ে এসে রিবাসের গাড়ির ডোর খুলে তটানির হাত চেপে ধরে বের করে নিয়ে আসলো। উমার যখন তটানিকে টেনে নিয়ে যেতে যাবে তার আগে রিবাস গাড়ির ডোর খুলে নেমে এসে তটানির হাত চেপে ধরে। এটা দেখে তটানি এক ঝলক উমায়ের দিকে দৃষ্টিপাত করতেই সে ভরকালো। উমায়ের তৎক্ষণাৎ ভ্রুকুটি করে সজাগ হয়ে উঠল। তার কপালের শিরাগুলি খিচে উঠে যেন এক চোরাবালির মতো তীব্র ক্রোধে জ্বলে উঠছে। তার চোখের দৃষ্টি আগুনের লেলিহান শিখার ন্যায় জ্বলতে থাকা হিংস্র পশুর ন্যায় শানিত, ক্ষিপ্ত এবং নির্মম। ক্রোধে শক্ত হয়ে থাকা ভ্রুদয়ে দাঁতের সাথে পিষে থাকা দাঁত, সব কিছু মিলিয়ে তটানি যেন আরো গভীরভাবে শিউরে উঠল। এই পরিস্থিতিতে তটানি রিবাসের হাত সরানোর আগেই উমায়ের তার পেছন থেকে প্যান্ট গুজে রাখা ড্যান উইসন রিভলভারটা বের করে চোখের পলকে দক্ষ হাতে রিবাস যে হাত দিয়ে তটানিকে ধরেছে সেই হাতে গুলি চালায়। রিবাসের হাতে যে শক্তি ছিল তা এক মুহূর্তেই খর্ব হয়ে যায়, আর সেই হাতে রক্তে রঞ্জিত হয়ে পড়ে। আর তটানির হাত মুহূর্তের মধ্যেই তার হাতের মুঠো থেকে মুক্তি হয়ে যায়। তটানি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল, আর রিবাস হাতের তীব্র যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ল। এদিকে তটানি যেন ভুলে গেল এই সময় রিবাসের রক্তপাত বন্ধ করার দরকার। উমায়ের তার হাত ধরে টেনে নিয়ে যেতেই তার হুঁশ ফিরল। সে উমায়ের হাত ছাড়িয়ে নিয়ে রিবাসের কাছে যেতে চাইল। তার আগেই উমায়ের তার কোমর জড়িয়ে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে দাঁড় করালো। তটানি টলমল চোখে উমায়ের দিকে তাকালো, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই উমায়ের তার আরেক হাত তটানির চুল গলিয়ে ঘাড়ের পেছনে ধরে তার ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে দিল। এটা দেখার সাথে সাথেই ল্যাথ এবং সব বডিগার্ডগুলো মাথা নিচু করে নিল। আর রিবাসের মনে হলো হাতের থেকেও বুকের যন্ত্রণাটা তীব্র হয়ে উঠল। তার সাথে ঠিক কি হলো বুঝতে পেরে সে উমায়েরকে দূরে সরাতে চাইল। তবে উমায়ের ঠিক 2 মিনিট পূর্ণ হওয়ার পর তারপরই ওষ্ঠ ছাড়ার আগেই ঠোঁটে গাঢ় একটা চুমু খেল। আজ 20 দিন আমার থেকে দূরে থাকায় এই 2 মিনিটের চুমু তোর শাস্তির স্বরূপ দিলাম। এবার শাস্তি পাবে, তবে এবারে শাস্তির ধরন হবে আলাদা। আর যতবার আপনি আমি বাদে অন্য ছেলের প্রতি দরদ দেখাবেন, ঠিক ততবারই এমন শাস্তি পাবেন। মাই ফ্লাফি হানি ব্যাগ।
এক নিঃশ্বাসে মাদকতা মেশানো হাসকি স্বরে ফিসফিসিয়ে কথাগুলো বলে তারপরই থামলো উমায়ের। সে ওষ্ঠ ছাড়তেই তটনি থুতু ফেলে হাত দিয়ে ঠোঁট মুছে। উমায়ের কথা শেষ হতেই রেগে কিছু বলতে যাবে তার আগে উমায়ের আবার তার ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে দিল। তটনি এবার রাগে দুঃখে ফুপিয়ে উঠল। এত মানুষের সামনে এমন ঘনিষ্ঠ হওয়ায় তার কাছে যেন সম্মানে লাগলো। যতই তারা বিবাহিত হোক, রাস্তার মাঝে এমন অসভ্যতামির সাথে সেই মানুষটা যদি হয় অপছন্দের সাথে শত্রু, তাহলে তো এটা আরও বেশি দুঃখ এবং অপমানজনক তার কাছে। উমায়ের তার ওষ্ঠ থেকে তটনির গলা থেকে ওড়না অল্প সরে আসায় গলার সেই তিল দুটি দৃশ্যমান হয়ে আছে। উমায়ের এবার তিলের ওপর গাঢ় চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল, আমার ঝাঁসি মহিলা, যতবার আমার তো চিহ্ন মুছে ফেলবি ঠিক ততবারই এমন শাস্তি পাবি। তোর এই ফলো ফলো নরম ঠোঁটে আমার কিন্তু চুমু খেতে কোনো অসুবিধা নেই। তটনি তার রাগে দুঃখে উমায়রকে থাপ্পড় মারতেই যাবে তার আগে উমায় তার হাত ধরে ফেলে। সে তটনিকে চোখ টিপ মেরে বাঁকা হেসে বলে, মিসেস ঝাঁসি মহিলা, এটা পুরাতন হয়ে গেছে, নতুন কিছু অ্যাপ্লাই করতে পারেন, আমি কিন্তু কোনো মাইন্ড করবো না। বলেই সে মুখে গম্ভীর করে ফেললো। অতঃপর ল্যাথ এবং বডিগার্ডদের মাথা উঁচু করতে বলল, কারণ তারা এখনও মাথা নিচু করেছিল। এবার সে তাদের কঠোর স্বরে আদেশ দিল, এর আবিষ্টাকে ক্যান্ডেস্টন হ্যাভেনে নিয়ে যা। রিভাস ভাইকে ছেড়ে দিন। তাকে কেন ওখানে নিয়ে যাবেন? সে কোনো দোষ করেনি। প্লিজ আমার জন্য একটা নিরীহ মানুষকে মারবেন না। কিন্তু তার কোনো কথাই শুনল না। সে ছোটাছুটি শুরু করলে উমার এবার তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। অতঃপর গাড়িতে উঠতে তটনিকে তার কোলের উপর বসায়। গাড়ির কর্কশ শব্দে ইঞ্জিন চালু করে এক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাতে শুরু করলো, আর এক হাত দিয়ে তটনির কোমর শক্ত করে চেপে ধরে রাখলো। তটনি তার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তাকে কিল ঘুষি মারে। এবার তার বুকে মাথা ঠেকিয়ে কান্না করতে করতে ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে পড়ে। তবে তার চোখের পানি চলমান যে উমায়ের বলিষ্ঠ শরীরের আটসাট হয়ে পড়ে থাকা সফেদ সাদা শার্ট ভেদ করে তার চোখের পানিতে উমায়ের বক্ষ ভিজে যাচ্ছে। তবে এতে উমায়ের মাঝে কোনো হেলদোল নেই, আর না আছে তাকে থামানোর চেষ্টা। তটনির চোখের পানি তার বক্ষে ছুঁয়ায় যেন তার হৃদয়ে এক প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। তটনির এভাবে কান্নায় তার একটুও খারাপ লাগছে না। এটা ভাবতেই আরও ভালো লাগছে যে তটনি তার জন্য কান্না করছে। সে তো এটাই চায়। তটনির হাসি দুঃখ সব কিছু তাকে ঘিরে হবে, শুধু তাকে ঘিরে। উমায়ের গাড়ি ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে গেট পেরিয়ে থামলো। তটনি এখনও নিথর হয়ে উমায়ের কোলে বসে আছে, প্রাণহীন দেহের মতো। এতক্ষণ অঝরে কাঁদতে কাঁদতে তার চোখের জল যেন ফুরিয়ে গিয়েছে। নিস্তব্ধ তটনিকে দেখে উমায়ের গভীর এক নিঃশ্বাস ফেলল, যেন তার বুকের ভেতরে এক অব্যক্ত যন্ত্রণা জমাট বেঁধে রয়েছে। গাড়ির দরজা খুলে সে তটনিকে পাজা কোলে করে তুলে নিল। তটনি কোনো প্রতিক্রিয়া দেখালো না, না বাধা দিল, না ধরে রাখলো। তার চোখ দুটি বন্ধ, শরীরটা নিস্পন্দ, যেন কোনো অনুভূতিহীন পুতুল। রুমে ঢুকে সে তটনিকে বিছানায় শুইয়ে দিল, কিন্তু তটনি তেমনই চুপচাপ নিস্তব্ধ। গত কিছুদিনের অসুস্থতা কাটিয়ে তটনি সবে একটু স্বাভাবিক হওয়ার পথে ছিল, আর আজকের এই ঘটনা যেন তার ভেতরটা পুরো শূন্য করে দিয়েছে। উমায়ের আর কিছু বলল না। মাথায় হাজারো কথা জমলেও সে নিজেকে সংযত রাখল। রুমের এক কোণে দাঁড়িয়ে তটনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অতঃপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথেই তটনির চোখ খুলল। তার দু চোখে এক অদ্ভুত শূন্যতা। তাকানোর সাথে সাথেই তার চোখের কোণ দিয়ে এক ধার জল গড়িয়ে পড়তে শুরু করলো। বালিশ ভিজে যেতে থাকলো। সে কোনো শব্দ করলো না, শুধু নিঃশব্দে কান্নার স্রোত বয়ে চলল, যেন তার সমস্ত যন্ত্রণার ভাষা ওই চোখের জলে মিশে আছে। তটনি মনে করে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো সে গরিব ঘরের মেয়ে হয়ে জন্মেছে। গরিব ঘরে মেয়ের জন্ম মানেই যেন এক আমোঘ শাস্তি এবং এক অসহায় পাপ। গরিব পরিবারে মেয়ের জন্ম মানেই শত প্রতিকূলতার পাহাড়ে বসবাস, যেখানে স্বপ্ন দেখা বারণ, আশা রাখা নিষিদ্ধ। ছোটবেলা থেকে সে টের পায় দারিদ্র্যের ভার কেবল তার জীবনকেই নয়, তার স্বপ্নগুলোকেও পদদলিত করেছে। তার মনে হয় মেয়েদের জীবন এমনিতেই নানা সংকটে পূর্ণ, আর যদি সেই মেয়ের ভাগ্যে দারিদ্র্য ও দুর্ভাগ্য জুটে যায়, তবে তা যেন এক অব্যক্ত দুঃখের সাগরে ডুবে থাকার মতো। গরিব ঘরের মেয়ে হয়ে জন্মানোর এই অভিশাপ তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় পৃথিবীর আলো আর মুক্তির স্বাদ যেন তার জন্য নয়। তটনি অনুভব করে তার জন্ম যেন এক বোঝা হয়ে নেমে এসেছে, যেখানে নিজের ইচ্ছা অধিকার
অহংকার আর স্বপ্ন সবই যেন বিলাসিতা। তবু তার মন কখনো কখনো প্রশ্ন করে, এই জীবন কি সত্যি অভিশাপ, নাকি সেই নিজের ভাগ্যকে গ্রহণ করতে অক্ষম? হয়তো তার ভেতরে এক আলোর কণা অপেক্ষা করছে, যা এই অন্ধকারকে চিরে ফেলে তাকে মুক্তি দেবে। এই ভাবনাগুলো তটিনীর মনের গভীরে যেন কাটার মতো বেঁধে থাকে। তার চোখে জীবনের রঙগুলো ধূসর, আর তার স্বপ্নগুলো যেন ম্লান হয়ে যায় প্রতিদিনের চেনা দুঃখের ছায়ায়। গরিব ঘরের মেয়ে হয়ে জন্ম নেওয়া যেন তার জন্য এক অনন্ত শাস্তি, যার থেকে মুক্তি নেই। এখন তো তার আপন বলতেও কেউ রইল না, মা নেই, ভাই নেই, বাবা তো থেকেও নেই। তার যখন মনে হচ্ছে তার মা আর নেই, তখন তার বুকের মধ্যে কি যে জ্বালা হচ্ছে, কাকে বোঝাবে, কে বুঝবে তার কষ্ট? সুখের ভাগ তো সবাই নেয়, দুঃখের ভাগ কে নেবে? মুখে তো সবাই সান্ত্বনা দেয়, কিন্তু কখনো কি সুখ দুঃখের ভাগ কেউ নিতে পারে? না দেওয়া যায়? শ্বাসে আটকে দহন জ্বালা, চোখের জলে নীরব প্রার্থনা। পায় কি মুক্তি, হারাই যন্ত্রণা। বিষের নীলে রঙিন মন, মুছে গেছে সকল স্বপন। কুকড়ে পড়ি নিঃশেষ প্রাণ, বৃথা এ জীবন, বৃথা আহ্বান। মরণ এলে শান্তি কি হয়, না মেলে উত্তর কাপের হৃদয়। বিষাক্ত ঘোরে হারাই পথ, নাকি এ ব্যথা চিরকালীন প্রহসন সাথ। তবু কেন আশা, কেন তৃষ্ণা? জীবন কি তার শুধুই বিষাদ মেঘের নিশানা? বিড়বিড় করে বলে তটানি থামল। উমায় তার শুরু থেকেই অপছন্দের তালিকায় শীর্ষে ছিল। তার কাছে উমায়ের মানেই অন্যায়, দুর্ব্যবহার আর মনোকষ্টের এক প্রতীক। কিন্তু যখন সে বিনা অন্যায় তটিনীর উপর জুলুম করত, তখন উমায়ের প্রতি তার মনে ঘৃণার আগুন আরও তীব্র হয়ে জ্বলে উঠল। উমায়ের কারণে তটিনী আজ তার প্রিয় মা ও ভাইয়ের মৃত মুখটাও দেখতে পেল না। তাদের হারানোর ব্যথা তাকে প্রতিনিয়ত পোড়ায়, যদিও সে জানে জীবনের সীমা সৃষ্টিকর্তা আগে নির্ধারণ করে রেখেছেন। তাদের মৃত্যুর জন্য উমায়েরকে সরাসরি দায়ী না করলেও মনের গভীরে কোথাও যেন এ সত্য মেনে নিতে কষ্ট হয়। বারবার তার মনে হয়, হয়তো উমায়ের কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছে। এই চিন্তা মাথায় এলেই তার অস্থিরতা আরও বেড়ে যায়। একদিকে যুক্তি তাকে শান্ত করার চেষ্টা করে, অন্যদিকে হৃদয় গভীর ক্ষত তাকে ছটফট করিয়ে তোলে। আবার মাঝে মধ্যে মনে হয় তার কারণে আজ তার মা ভাই নেই। এমন ভাবনা তাকে ভেতর থেকে তীব্রভাবে কুড়ে কুড়ে খায়। তটানি ছটফট করে ওঠে, তার মন যেন আর নিজের মধ্যে থাকে না। এই যন্ত্রণার ভার সে কতক্ষণ সহ্য করবে সে নিজেও জানে না। তটানি বিছানায় থেকে উঠে বসলো। এভাবে ভেঙে পড়লে হবে না। রিভাস ভাইয়ের হাতে গুলি লেগেছে, তাকে দ্রুত চিকিৎসা দেওয়া প্রয়োজন। মানুষটি তার জন্য অনেক করেছে, তা সে কখনো অস্বীকার করতে পারবে না। একটা অপরিচিত মানুষ এত কিছু সবাই করতে পারে না। এই স্বার্থের দুনিয়ায় বিনা স্বার্থে এত কিছু করা তার জন্য অনেক কিছু। তার সাহায্য ছাড়া হয়তো নিজের মা ভাইয়ের মৃত্যুর খবরটাও এখন পেত না। যে তাকে এত সাহায্য করেছে, সে তাকে কিভাবে মৃত্যুর কাছে ছেড়ে দিতে পারে? উমায়ের জঙ্গলে একজনকে খুন করলো, সেদিন রাতে কাউকে মেরে রুমে আসলো। সে বডিগার্ডকে তার জন্য মারলো। আবার আজ রিভাস ভাই তার জন্য মৃত্যুর পথে। না জানি আর কত মানুষকে মেরেছে উমায়ের জন্য। তার মা ভাইয়ের মৃত্যু মুখটাও সে দেখতে পেল না। আর তার সাথে করা অত্যাচার নির্যাতনের কথা তো বাদই দিল। সে শুধু উপলব্ধি করলো নিজ হাতে সমস্যার সমাধান করতে হবে, আর কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না সে। বিকালের সূর্য তখন পশ্চিম আকাশে ঝুলে আছে, তার কমলা আভা পুরো দিগন্ত রেখা রাঙিয়ে তুলেছে। আকাশের মেঘগুলো গলে গিয়ে সোনালি আর মিঠে গোলাপি রঙের আঁচড় ফেলেছে। পাখিরা ঝাঁক বেঁধে আপন গৃহে ফিরছে, তাদের ডানার শব্দ যেন মৃদু সঙ্গীতের মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো আলতো বাতাসে নড়ছে, সূর্যের আলোতে ঝিকিমিকি করছে, যেন প্রকৃতির অলংকার। তটানি ক্ল্যান্ডেনস্টাইন হ্যাভেনের সেই কুঠিরের সামনে এসে দাঁড়াতেই তার পা জোড়া স্থির হয়ে গেল। চারপাশে নীরবতায় এক ধরনের রহস্যময় শীতলতা বিরাজ করছে। কুঠিরের সামনে উমায়ের দাঁড়িয়ে আছে, তার চোখের গভীর প্রশ্ন আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তটিনীর দিকে চেয়ে আছে। বিকালের মৃদু আলো তার তীক্ষ্ণ মুখে পড়ে যেন এক রহস্যময় আভা তৈরি করেছে। উমায়ের কপালের ভাঁজ যেন চারিপাশের স্নিগ্ধ পরিবেশের সাথে এক অদ্ভুত বিপরীত্য তৈরি করেছে। দূর থেকে একটা কাক ডাকলো, যেন বিকালের সুরভি ভেঙে দিয়ে এই দৃশ্যের সাক্ষী হলো। উমায়ের কঠোর স্বরে প্রশ্ন করল, এদিকে কি কাজ তোর? রিভাস ভাইকে ছেড়ে দিন আপনি, ওনার চিকিৎসার প্রয়োজন। তটানি রাগান্বিত কণ্ঠে বলল। উমায় তার এমন কথায় এক নিমিষে একঘেয়েমি উত্তর দিল, না, এটা শাস্তি তোর প্রাপ্য, তাই ওকে ছাড়া যাবে না। তটানি আর নিজের ক্ষোভ আটকে রাখতে পারল না, যেন ভেতরের সব বাঁধ ভেঙে বেরিয়ে এলো। চিৎকার করে বলল, অমানুষ, সে তোর কি ক্ষতি করেছে? কেন ছাড়বি না তাকে?
তোর আমার সাথে শত্রুতা, কিন্তু ওই নির্দোষ মানুষটাকে কেন শাস্তি দিবি? তোর এত প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আর আমি বাদে যে তোর সুখ দুঃখের সাথে হবে সে আমার কাছে অপরাধী। তুই একটা জঘন্য লোক। একটা মানুষ এতটা খারাপ কি করে হয় তা তোকে না দেখলে জানা যেত না। তার কথায় উমারের ঠোঁটে একটুখানি রহস্যময় হাসি খেলল, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা অদ্ভুত শীতলতা একটুও বদলালো না। তার রাগের লেশমাত্র নেই, সে তো এতদিন ধরে এই রাগের বিস্ফোরণ মিস করছিল। উমায়ের ধীর পায়ে তাদের মধ্যকার দূরত্ব মুছে ফেলল, তটনির সামনে এসে তার নিঃশ্বাসের একেবারে কাছাকাছি দাঁড়ালো। তটনি এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু তার চোখের গভীরে ঘৃণার আগুন ঝলসে উঠল। উমারের কণ্ঠ যেন শীতল পাথরের মতো ভারী ও গভীর। তার ভেতর জমাট বাঁধা এক ধরনের অনুভূতি। সে স্পষ্ট কিন্তু কঠিন স্বরে বলল, কেন তোরে না করার জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি? মাত্র এই কয়দিনে এত দরদ তার জন্য? জানোয়ার, মুখ সামলে কথা বলবি। সে তোর মতো অমানুষ নয়।